আরো লেখিকা মাহিরা ইসলাম মাহি। আশা উদাসীন ভঙ্গিতে বসে আছে সুজনের রুমে। সুজন রুমে নেই, কোথাও গিয়েছে হয়তো। এই তো খানিকক্ষণ আগেই এলো তারা। প্রথমবার সে নিজে থেকে এসেছিল, আর আজ দ্বিতীয়বার তাকে আনা হলো। কে জানত ভবিষ্যতে তার জন্য এই দিনটি অপেক্ষা করেছিল। প্রথম দিন যে নিজের রুম থেকে তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল। সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাই কে জানে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন আশাকে নিয়ে তাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। রাহেলা বেগম দরজা খুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সুজন আর তার পাশে দাঁড়ানো বউ সাজে আশা দিকে। কি হলো মা, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে? তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। বউ চাই বলে বলে তো পাগল করে দিচ্ছিলে। নাও বউ এনে দিলাম, এবারে বরণ করে ঘরে তুলো। রাহেলা বেগম অতি আনন্দে চিৎকার করে স্বামীকে ডাকলেন। ও গো, শুনছ? দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ছেলে আমার গেল বিয়ে খেতে, শেষে সেই বিয়ে করে এলো, সঙ্গে নাক মুখ ও ফাটিয়ে এসেছে। ওগোকে কোথায় আছিস, একটু ধান দুব্বা নিয়ে আয়। রুমু কই রে? আশাকে যে তিনি আনন্দে কতবার চুমু খেলেন কপালে চোখে মুখে তার হিসাব নেই। আশার চোখ ছলছল করে উঠল। বাবা মা মারা যাওয়ার পর কবে এতটা আদর পেয়েছে সে কারো মনেই নেই। আশা ফুফিয়ে কেঁদেই দিল। রাহেলা বেগম অস্থির হয়ে উঠল। ওমা, কি হলো, কাঁদছ কেন? কোথাও ব্যথা পেলে নাকি? এই আশা। আশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহেলা বেগম তার মাথায় হাত বুলালো। আশা ভেজা কণ্ঠে বলল, তোমাকে মা বলে ডাকি? ওমা, শুনো বোকা মেয়ের কথা। মাকে মা বলে ডাকবে না তো কি বলে ডাকবে? আশা আবেগে আপ্লুত হল। মা। রাহেলা গপ্পমন আশার মাথায় হাত বুলাতে লাগলেন পরম যত্নে। সুজন বলে উঠল, তোমরা থাকো, আমি আসছি একটু। রাহেলা বেগম আশাকে বুকে রেখেই বলল, সে কি কথা, দেখছিস না মেয়েটা কাঁদছে, একটু সান্ত্বনা দিবি না? যা, মেয়েটাকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হতে দে। সুজন গমগমে কণ্ঠে বলল, তুমি নিয়ে যাও। সে কি কথা? তোর বউকে তোর রুমে তুই নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব, আশ্চর্য। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আসো। এভাবে বললে হয় নাকি? মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছে দেখ। সিঁড়ি বেয়ে উঠতে পারবে নাকি? কোলে করে নিয়ে যা। সুজন হতবাক হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? রাহেলা বেগম ভাবলেশহীন কণ্ঠে বলল, তো না থাকার কি আছে? এই রুমু, চল চল আমরা ওদিকটায় যাই, রান্না বান্না ঝামেলা আছে। আয় আয়। রাহেলা বেগম যেতে যেতে পিছু ঘুরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা। সুজন দীর্ঘশ্বাস ফেলে আশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আশা পড়ে যাওয়ার ভয় সঙ্গে সঙ্গে সুজনের পাঞ্জাবি এক টুকরো চেপে ধরল। পিছন থেকে রাহেলা বেগম হাসলেন। যাক, ছেলে তার জব্দ হয়েছে বেশ। সুজন বিড়বিড় করে বলল, আমার কোলে ওঠার তোমার ভারী শখ তাই না? আশা নাক টেনে বিরক্তির স্বরে বলল, আমি কি আপনাকে বলেছি নাকি কোলে তুলতে হুহো? এই একদম ভেঙচি দেবে না, ঠোঁট ভেঙে দেব। নরম জিনিস ভাঙা যায় না, কাটতে হয়। হ্যাঁ সেই, সময় হলে সেটাই করব। দেব না? পারবেন না? চ্যালেঞ্জ করছো তুমি এই সুজনকে? হুম। আশা জবাব দিল না। রুমে এসে সুজন তাকে নামিয়ে দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে, মা খাবার দিলে খেয়ে ঘুমিয়ে যেও। সুজন বেরিয়ে যেতেই আশার মনে হলো। অজান্তেই সুজন তাকে কৈফিয়ত দিল। কেন জানি না আশার মনটা ভালো হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলল। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখল, মাহিন আর সৃজন দুজন গালে হাত দিয়ে বসে আছে, আর সুজন সমানে পায়চারি করছে। গায়ে তার লাল টুকটুকে পাঞ্জাবি। নিস্তব্ধ অবাক কণ্ঠে বলল, আশ্চর্য, হয়েছেটা কি বলবি তো? এভাবে পায়চারি কেন করছিস? আর লাল পাঞ্জাবি কেন হঠাৎ? বিয়ে শাদি সেরে এলি নাকি? সুজন ওদের সামনে এসে বসে বলল, দোস্ত প্লিজ তোরা রাগ করিস না, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তিনজন উৎসুক দৃষ্টিতে চাইল। সুজন মিনমিন করে চাইল। পকেটে ভাঁজ করে রাখা কাবিননামাটা ওদের সামনে মেলে ধরল। তিনজন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, একবার সুজনের দিকে তো একবার কাবিনের দিকে। নিস্তব্ধ হতভম্ব গলায় শুধালো, ভাই তুই ঠিক আছিস তো? মানে আমাদের না জানিয়ে সোজা বিয়ে? কনে আশা? কোন আশা? তোর ভাবির ফ্রেন্ড নাকি? সুজন মুখ কাচুমাচু করে মাথা নাড়ল। মাহিন বলল, বুঝলাম বিয়ে করেছিস, কিন্তু আমাদের একটাবার জানাতে পারতিস। শালা তোর সঙ্গে কথা নেই, এমন একটা কাজ করলি। সুজন দ্রুততার সহিত তখনকার পরিস্থিতি বুঝিয়ে বলল ওদের। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, মানলাম, কিন্তু তুই কি আশাকে পছন্দ করিস? দেখ, আমার মতো একই ভুল করিস না, মেয়েটা ভালো, কষ্ট পাবে। সুজন মিনমিন করল। নিস্তব্ধ ধমক দিল, বিড়ালের মতো মিউমিউ করবি না, স্পষ্ট করে বল। সুজন মাথা নাড়িয়ে বলল, কিছুটা।
ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সৃজন বলে উঠল। ও আচ্ছা আচ্ছা, কথা বলতে ভালো লাগে? চেহারা ভালো লাগে না তোমার? নিস্তব্ধ কৌতুক করে বলল। তলে তলে টেম্পু চালাচ্ছ অথচ আমাদের বলনি। বাহ বেশ বেশ। দেখ ভাই এমন কিছু নয়। মাহিন বলল। হ্যাঁ হ্যাঁ আমরা বুঝে গিয়েছি। নিস্তব্ধ জিজ্ঞেস করল। তো আশাকে কোথায় রেখেছিস? আঙ্কেল আন্টিকক জানিয়েছিস? কোনো ঝামেলা করেনি তো? হ্যাঁ ওকে বাড়িতেই রেখে এসেছি। বাবা মা ওকে চিনত। কোনো ঝামেলা করেনি। সৃজন বলল। করবে কেমন করে, বিয়ের জন্য তারা তো তোমায় আজ থেকে বলছে না। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বলল। যাক অবশেষে তুই বিয়েটা যে করেছিস এতেই আমরা খুশি। কাল আমরা সবাই যাব আমাদের নতুন বর কনেকে দেখতে। সবাই তাল মেলালো নিস্তব্ধর কথায়। সৃজন বলল। হ্যাঁ দাঁড়া আমি আয়ানা আর আরশিকে বলে দিচ্ছি। নিস্তব্ধ বন্ধুকে জড়িয়ে ধরে কনগ্রাচুলেশন জানালো। ফিসফিস করে বলল। তা বাসরটা কি আজই সেরে ফেলার প্ল্যান করেছ নাকি বন্ধু? সুজন বিস্মিত দৃষ্টিতে নিস্তব্ধ রপানে চাইল। তার বিশ্বাস হচ্ছে না নিস্তব্ধ এমন বেফাস কথা বলতে পারে। ভাই তুই ঠিক আছিস তো? ভাবি আদ্যত্বেও আস্ত আছে তো? নিস্তব্ধ অভিনয় করে বলল। ছি ছি কিসব আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বলছিস? সবাইকে নিজের মতো ভাবো নাকি? সুজন নিস্তব্ধ ঘাড় চেপে ধরে বলল। শালা আমি আজই বিয়ে করেছি। এখন পর্যন্ত একটা চুমুও খেতে পারলাম না বউকে, আর তুই আমায় অপবাদ দিয়ে দিলি। নিস্তব্ধ হাসতে হাসতে বলল। ছাড়, আরে দম আটকে যাবে তো। কি করছিস? সৃজন আর মাহিন বলল। ভাই আর দুদিন সবুর কর, তোদের বাসর সাজিয়ে দিয়ে আসবনে। দুদিন পর তো নিস্তব্ধ রিসিপশন, বেটার বাসর ও তো আমাদের সাজাতে হবে। সুজন টিটকারি করে বলল। তোদের কি মনে হয় বেটা এখনো বাসর না করে বসে আছে? সৃজন আর মাহিন নিস্তব্ধ দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নিস্তব্ধ দাঁত কেলিয়ে হাসল। দেখেছিস বন্ধু, আমাদের আর বিবাহিত সিঙ্গেল নেই। ওদের খুনোশুটিতে দোকানদার চাচা মুচকি মুচকি হাসে। সুজন বলল। একটা হেল্প লাগবে ভাই। কি হেল্প বল? মানে আমি এখন কি করব বুঝতে পারছি না। হুট করে বিয়েটা করে ফেললাম কিন্তু। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল। দেখ সুজন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা কখনো করিস না, পরে পস্তাবি। যাই করিস মেয়েটাকে কোনোভাবে আর কষ্ট দিস না। যা শুনলাম মেয়েটা ছোট থেকেই অভাগী। আর তুই নতুন করে তার হৃদয়ে দাগ কাটিস না। আর যাই করিস ভেবে চিন্তে করিস। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বাসায় গিয়ে তাসফিকে খবরটা দিল না। আশাকে নিয়ে মেয়েটাও ভারী চিন্তায় ছিল। সে ভাবল কাল একবারে সারপ্রাইজ দেওয়া যাবে। সুজন নিজ রুমে ঢুকে দেখল তার নববিবাহিতা বধূ শাড়ি না পাল্টেই এভাবেই শুয়ে পড়েছে। শাড়ি তার খানিকটা এলোমেলো। সুজন গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। কাল রাতেও সুজন মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল। অথচ দেখ একদিনের মাথায় মেয়েটা তার ঘরে এসে উপস্থিত। নিয়তি কখন কাকে কিভাবে সব মিলিয়ে দেবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। সুজন কি কখনো ভেবেছিল আশাকে সে এই মুহূর্তে বিয়ে করবে? সে তো কল্পনাও করেনি। সুজন আশার নিষ্পাপ মুখাবয়বে দিকে তাকালো। হাত বাড়িয়ে সুজন লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। কমলা আলোয় নববধূর মুখটা বড্ড মায়াবী লাগছে। সুজন নিজের অজান্তেই এগিয়ে গেল ওই মুখশ্রীর পানে। প্রথম পবিত্র চুম্বন একে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। কেমন ঘোর কাজ করছে তার। সুজন দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সুজন ওয়াশরুমে ঢুকে যেতেই আশা চোখ মেলে তাকালো। সে ঘুমায়নি। সারাদিন এত ঝড় ঝাপটা যাওয়ার পর কারি বা ঘুম আসে। তখন দরজা খোলার শব্দ পেয়ে আশা ঘুমের ভান ধরেছিল। কাজটা সে খুব ভালো করতে পারে। কিন্তু সুজন এমন একটা কাজ করে বসবে তার কল্পনায়ও ছিল না। স্বামীর নিকট হতে প্রথম আদরটা সে এভাবে পাবে কোনোদিন ভাবেইনি। ঈশ্বর, যদি সে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ত, তবে তো এই দারুণ অনুভূতিটা সে মিস করে যেত। আশা মনের মাঝে কেমন রঙিন প্রজাপতির দল পাখা মেলে উঠছে। তারা নতুন ভাবনায় স্বপ্ন বুনছে। তবে কি সুজন স্যার বিয়েটা মন থেকে করেছে? নিস্তব্ধ ঘুম থেকে উঠে তাসফিকে দেখতে পেল না। আড়মোড়া ভেঙ্গে সে উঠে বসল। উদম গায়ে পাশে রাখা টি শার্ট জড়ালো। ফ্রেশ হয়ে এসে হঠাৎ বালিশের পাশে চোখ যেতেই নিস্তব্ধ ভ্রুকুচকে তাকালো। সে জিনিসটা হাতে নিল। হলুদ খামে নীল চিরকুট। কোথা থেকে আসলো এটা? তাসফি রেখেছে কি? অবাক চোখে চেয়ে নিস্তব্ধ ভাঁজ খুলে পড়তে শুরু করল। প্রিয় ডাক্তার সাহেব, মনে আছে সেদিন ফার্মহাউসে আমায় প্রশ্ন করেছিলেন কেন এত জ্বালাতন করছি আপনাকে? নিশ্চয়ই মনে আছে, আজ তার উত্তর দেব। বিয়ের প্রথম থেকে মানিনা করে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছেন, সব সময় আমায় হেয় করে কথা বলেছেন, টিটকারি মেরেছেন। চাইতেও বাবার মৃত্যুর পরে আপনি আমার পাশে এসে বসেননি। কিসের এত জোরটা ছিল আপনার? আপনার এত কিছুর বদৌলতে একটু তো জ্বালাতন করাই যায়। তবে আপনি বেশ দায়িত্ববান।
মুখে হেয় করলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি আমায় নিজের জালে বন্দিনী করে ফেলেছেন, হাতের মুঠোয় কবজা করে ফেলেছেন। আসলে ব্যাপারটা এখানে পুরোটাই উল্টো ঘটেছে। তবে আপনি ভীষণ বুদ্ধিমান। ব্যাপারটা উল্টো করলে কি হয় আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন? বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আপনি আমার কবজায় আসেননি? আমি আপনাকে এই মুহূর্তে যা করতে বলবো আপনি কি তা করবেন না? আমি যা বলবো তা কি শুনবেন না? বিয়ের পরদিন সকালে যখন আমায় অর্ধনগ্ন দেখেছিলেন আপনি তো সেদিনই এই তাসফির মায় পড়েছিলেন। সেটা তো আপনার চাউনিই বলে দিচ্ছিল। কিন্তু আপনি তো তা স্বীকার করবেন না। বুক ফাটবে তবু মুখ ফাটবে না আপনার। আপার কাছে গিয়ে শুধু শুধু কতগুলো ঢপ মারলেন। আপনার কথা শুনে আমি সত্যিই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল আপনার মুখে সুপার গ্লু মেরে বন্ধ করে দেই অসহ্য। এরপর আমায় ঘর থেকে বের করে দিলেন, কেন দিয়েছিলেন সেটাও আমি বুঝেছিলাম পরে। আপনি আমায় দেখে বারবার সিডিউস হচ্ছিলেন। কিন্তু আপনি মানতে চাইছিলেন না যে একটা অষ্টাদশী পিচ্ছি মেয়ের প্রতি আপনার কোনো অযাচিত মনোবাসনা সৃষ্টি হোক। আর আপনি কোনো ভুল করে ফেলেন। আপনি বারবার মুখে বলেন মানি না, কিন্তু মনে মনে ঠিকই মানতেন। কি সুন্দর করে সেদিন তৃপ্তির সাথে প্রতিবাদ করলেন, আমায় নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিলেন। আমি সেদিন বুঝেছিলাম আপনি আমার অসম্মান হোক তা কোনোভাবেই চাইবেন না। প্রতিনিয়ত বলতে থাকেন আমায় ভালোবাসেন না ভালোবাসেন। অথচ সেদিন আমায়ও বাড়িতে চুমু পর্যন্ত খেয়ে ফেললেন। কথায় কথায় আমার কোমর ধরা আপনার যেন স্বভাবে পরিণত হলো। অথচ মুখে বলছেন ভালোবাসি না। এক নম্বরের অসহ্য লোক আপনি। আমার ইচ্ছে হতো কি মাঝে মাঝে জানেন আপনার চুলগুলো টেনে ছিঁড়ে দিই। আপনার ওই মুখ আমি চির জীবনের জন্য আঠা দিয়ে বন্ধ করে দেই, যেন পরবর্তী কোনোদিনও কথা বলতে না পারেন। পরে ভাবলাম না থাক, তাতে তো আমারই লস। পরমুহূর্তে আপনি আমায় ভালোবাসার কথা বলবেন কেমন করে? সব সময় মাথা উঁচু করে থাকেন, মনে হয় আমার সামনে মাথা নিচু করলে আপনার জাত চলে যাবে। বাবার মৃত্যুর পরে ভাবলাম না, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে আপনি আপনার মনের কথা কোনোদিন স্বীকার করবে তো নাই, শুধু শুধু আমায় অস্থিরতা নিয়ে থাকতে হবে। কি মুশকিল বলুন তো? এই আপনার জন্য আজ আমার এত এত দুশ্চিন্তা। সারা জীবন মুখে ওই একই বুলি আওড়াবেন। ভাবলাম যাক, কাটা দিয়েই কাটা তোলা যাক, তবে এবারে আপনাকে আপনার মাধ্যমে হিসেবে কাজে লাগাতে হবে। ব্যাস, আপনাকে বলে দিলাম ডিভোর্সের কথা। আমি শিওর ছিলাম আপনি আমায় কখনোই ডিভোর্স দেবেন না। কি করে দেবে যে লোক প্রতি রাতে আমার ঘ্রাণ ব্যতীত ঘুমাতে পারে না, আমার ওড়না খানা আঁকড়ে ধরে রাখে, সে কি করে আমায় ডিভোর্স দিবে? আপনি যখন আমার ডিভোর্স দেওয়া নিয়ে চোটপাট শুরু করলেন আমি তখন মুচকি হাসি। কি যে মজা লাগছিল! কি করে বোঝায় আপনাকে? গেমটা খুবই সুন্দর ছিল। আপনাকে অতিষ্ঠ করতে ভালোই লাগছিল। এতদিন আমায় জ্বালাতন করেছেন, এবার দেখুন কেমন লাগে। আপনাকে ডিভোর্স দেওয়া আমার কোনো ইচ্ছে ছিল না। তাছাড়া আমি তো জানতাম আপনি ডিভোর্স না দিলে আমার পক্ষে তো কখনো সম্ভবই নয় ডিভোর্স দেওয়া। আপনাকে আমি কেন ডিভোর্স দেব? যাকে ভালোবাসি তাকে কেন ছেড়ে দিব? আমি শুধু চেয়েছিলাম আপনি আমায় অনুভব করুন। আমার শূন্যতাকে অনুভব করুন। আমায় আঁকড়ে ধরে রাখুন জোর করে। মাঝে মাঝে আপনার উপর ভীষণ রাগ হতো। এরপর আপনাকে ইগনোর করতে শুরু করলাম। আমি চাইছিলাম আপনি নিজে থেকে কোনো অ্যাকশন নিন। নিজের হক নিজে বুঝে নিন। নিজে আমানতকে নিজে সংরক্ষণ করে নিন। আমি কেন এত দিক সামলাতে যাব বলুন? ব্যাস, নিশানা কাজে লেগে গেল। নিস্তব্ধতা পেরিয়ে আমার কাছে এলো। আমায় হৃদয় উজাড় করে ভালোবাসা দিল। কিন্তু তখনও আপনি আমায় ভালোবাসার কথা বলেননি। আপনার নত শিকার আমার ভালো লাগলেও আমি যে ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। কিন্তু ভালোবাসি বলেই যে শুধু ভালোবাসা বুঝাতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যখন আপনার চিরকুটখানা পেলাম, বিশ্বাস করুন জীবনের প্রথম আমার এতটা আনন্দ হয়েছিল। ইচ্ছে হচ্ছিল আপনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরি। কিন্তু আপনি তো হহুত শেয়ানা। ইচ্ছে করে আমায় জ্বালাতন করছিলেন, লুকোচুরি খেলে সঙ্গে আনন্দ নিচ্ছিলেন। বাই দা ওয়ে, আপনার বন্ধুরা ভীষণ ভালো মানুষ। আপনাকে নিয়ে তারা অনেক চিন্তা করে। আপনার মনের কথা বুঝতে পেরেই বোধ হয় তারা আমার কাছে এসেছিল আপনাকে ডিভোর্স না দেওয়ার আর্জি নিয়ে। আমিও সেদিন ওনাদের আমার প্ল্যান বলেছিলাম। আমি কিন্তু ওনাদের বলিনি কথাগুলো আপনাকে বলতে নিষেধ করতে। কিন্তু আফসোস ওরা আপনাকে বলেনি। বিয়ের দিন যখন আমাকে মানি না বলেছিলেন তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমার নাম ছাড়া অন্য মেয়ের নাম মুখে নিতেও আপনার দ্বিধা হবে। আমি কি তা পেরেছি ডাক্তার সাহেব? আপনাকে কি নিজের কবজায় করতে ব্যর্থ হয়েছি? ইতি। আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নিস্তব্ধ চিঠি উল্টালো। অপর পাশে লেখা, আপার রুমে আছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিস্তব্ধ চিঠি হাতে এক দৌড়ে বাসন্তীর রুমে এসে পৌঁছালো। তাসফিকে রুমের মাঝে দেখে এক দৌড়ে গিয়ে তার কোমর জাপটে ধরে গোল গোল ঘোরাতে লাগলো।
কি করছেন, পড়ে যাব তো। নামান। নিস্তব্ধ তাকে নামিয়েই বিছানার সঙ্গে চেপে ধরল। অজস্র চুমুতে একাকার করে দিল তাসফির গাল মুখ ঠোঁট। তাসফি বা ক্রুদ্ধ। এই করতে সে ডেকেছিল লোকটাকে। হায় কপাল, কোনোদিন লোকটা শুধরাবে না। নিস্তব্ধ তাকে ছাড়তেই তাসফি হাঁপাতে হাঁপাতে নিস্তব্ধ রপানে রাগী চোখে তাকিয়ে বলল, এটা আপনার উত্তর? এই জন্য ডেকেছি আমি আপনাকে? অসভ্য মানব। অসহ্য। ছাড়ুন। নিস্তব্ধ তাসফিকে পেছনে থেকে জড়িয়ে রেখে ফিসফিস করে বলল, আমার উত্তরের অপেক্ষা রাখে না বউ। তুমি ঠিক। এই নিস্তব্ধ ইয়াসার আজন্মকালের জন্য তার অর্ধাঙ্গিনীর নিকট বন্দিনী। যা বলেছ সবই ঠিক আছে বউ, কিন্তু একটা বিষয় তুমি জানো না। তাসফি ভ্রু কুঁচকে চাইল। নিস্তব্ধ বলল, তা না হয় অজানাই থেকে যাকেই মানবজীবনে সব যে জানতে নেই। যা জানছ তাই নিয়েই সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর সব রহস্যকেই বা সম্পূর্ণ জানে। তাসফি ভেঙচি কাটল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে কামড় বসালো। তাসফি মৃদু আর্তনাদ করে উঠল, তোমায় বলেছিলাম আমার সামনে মুখ ভেঙাবে না। পরে অঘটন ঘটলে আমার দোষ নেই। আচ্ছা, কথাগুলো চিঠিতে না বলে সামনাসামনি মুখে বললে তো আমার সুবিধা হতো। হ্যাঁ, সেটা তো আমি জানি আপনার সুবিধা হতো। সামনাসামনি বলতে গেলে কথা আর শেষ করা হয়ে উঠত না। আপনি কথার মাঝে 100 বার বা হাত ঢুকাতেন, সেটা আমি খুব ভালো করেই জানতাম। নিস্তব্ধ দাঁত মাথা চুলকে মেকি হাসল। উফপ, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ চুমু খেতে নিতেই হঠাৎ রুমে ফুফুর ঘটল। ফুফু ওদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাসফি লাফ দিয়ে সরে গেল ততক্ষণাৎ। ফুফি চোখ মুখ কুঁচকে বলল, তোদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? দিন দিন বাপের মতো নির্লজ্জ হচ্ছিস। নিজেদের রুম ছেড়ে অন্যের রুমে কি করছিস? আশ্চর্য। নিস্তব্ধ মাথা চুলকে বোকা হাসল। ফুফু যেতেই নিস্তব্ধ তাসফিকে ফিসফিস করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বউ। রেডি হও, আমরা বের হব। তাসফি শুধু চোখ পিটপিট করে চাইল। সুজনদের বাড়িতে এই মুহূর্তে তাসফি সহ নিস্তব্ধ, সৃজন, মাহিন, আরশি, আয়ানা সবাই উপস্থিত। তাসফি আর নিস্তব্ধকে চিনলেও বাকি সবাই আশার নিকট অপরিচিত। সকলের চাউনি দেখে আশা লজ্জায় মিমে যাচ্ছে। তাসফি এসেই দৌড়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরল। কানে কানে ফিসফিস করে বলল, তুই কি কাণ্ড ঘটিয়েছিস রে আমার পাখির বাসা। তলে তলে টেম্পু চালিয়ে আমার দেওরকে বিয়ে পর্যন্ত করে নিলে আর আমরা টু শব্দটি পেলাম না। আশা অসহায় চোখে চেয়ে বলল, বিশ্বাস কর বুনু, সব হঠাৎ ঘটেছে। ভবিষ্যতের কাহিনী সম্পর্কে আমি নিজেও অবগত ছিলাম না। তাসফি ভাব নিয়ে বলল, ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস। যা। সৃজন বলল, কি করেছিস দোস্ত? তুই তো কামাল করে দিয়েছিস। সুন্দরী বউ একদম আমাদের না জানিয়েই বিয়ে করে নিয়ে এলি। বাহ বাহ। আশা সকলের কথায় লজ্জায় মিমে যাচ্ছে। আর দেখ তার বর মহাশয় কেমন দাঁত কেলিয়ে হাসছে। অসভ্য পুরুষ মানুষ। সবাই চলে যেতেই আশা সুজনের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে শুধালো, আপনার বন্ধুরা সবাই আসবে, আমায় তো বলেননি আগে। সুজন নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল, তোমায় কেন বলতে হবে? আশা চোখ ছোট্ট ছোট্ট করে চেয়ে রইল। আশ্চর্য, তাকে দেখতে আসলো সবাই আর তাকে জানাবে না? ঈশ্বর, সে একটু পরিপাটি হয়ে থাকতে পারত। বিকাল বেলা। মাহিন নিজের রুমে বসে চিন্তায় মগ্ন। তার মনে হয় না বাসন্তী নিজে থেকে আর তাকে লায় দেবে। এতদিন যাবৎ ফোন দিয়ে যাচ্ছে অথচ পাষাণ মানবী একটিবার তার কল রিসিভ করেনি। মাহিনের ভারাক্রান্ত হৃদয় হতাশ হয়। এবারে যা করার তার নিজেকেই করতে হবে হয়তো। মনের মানুষটিকে নিজের করে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই ধরনীতে কষ্ট ব্যতীত সুখ খোঁজার চেষ্টা করা বৃথা। আবেদা বেগম তার সঙ্গে কথা বলেন না প্রয়োজন ব্যতীত। বাবাকে হারিয়েছে চিরতরে, সে চায় না আর তার মাকে কষ্ট দিতে। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর কদমে এগিয়ে গেল মায়ের রুমের দিকে। আবেদা বেগম বিছানায় বসে তছবি জপছিলেন। মাহিন গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। তীব্র আকুতি মিশিয়ে বলল, একটু বোঝার চেষ্টা করো মা। তুমি আর পারুল ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এমন করে থাকলে তোমার ছেলে কি ভালো থাকে বলো? বাসন্তীকে ভালোবাসি আমি মা, তাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? তুমি পারুল যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, বাসন্তী সেও আমার কাছে তার চেয়ে কিছুটা কম নয়। প্লিজ মা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি কোনো ভাবে ওর ডিভোর্সের বিষয়টা নিয়ে? আবেদা বেগম ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। মাহিন হতবাক হয়ে মায়ের পানে চাইল। এই চিনলে বুঝি তুমি মাকে? এতটা নিম্ন মানসিকতার? মনে হয় তোমার আমাকে? তুমি যাকে ভালোবাসো বিয়ে করো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আমি আর বাঁচাবই বা কতদিন? কখন উপরওয়ালার ডাক পড়ে যায় কে জানে। বিয়ের পর সারা জীবন সংসার তো করবে তুমি। আর কখনো আমায় দেখেছ মেয়েটাকে হেয় করতে? হুম, বল। কোনো কিছুতে আমার সমস্যা নেই, কিন্তু তুই কেন আমার থেকে সব লুকাবি বল? তার উপর নাটক করতে বলেছিস মেয়েটাকে।
এর মাধ্যমে মেয়েটার মনে কতটা কষ্ট জমা হলো তুই বুঝেছিস তা? মেয়েটা সেদিন কষ্টে চলে গেল। মাহিনের চোখ চকচক করে উঠল। এত কিছুর পরেও মা বাসন্তীর কষ্টের কথা ভাবছে। উত্তেজিত মাহিন মাকে শক্ত করে জড়িয়ে ধরল। চিৎকার করে বলল, থ্যাংক ইউ মা, আমার মিষ্টি মা। আর কখনো কিছু লুকাবো না তোমার থেকে মা, প্রমিস। আমি চাই আগে নিস্তব্ধকে বলতে ও কি বলে দেখার পর আমি তুমি পারুল বাসন্তীর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। আমার বিশ্বাস কেউ আপত্তি করবে না। তুমি যাবে তো মা? মা ছেলের এতদিনের অভিমানের দীর্ঘ পাল্লায় ভাটা পড়ল। আবেদা বেগম পরম আবেশে ছেলের মাথায় হাত বুলায়। ভদ্রমহিলার ছেলের কথায় চিত্ত চঞ্চল হয়। যাব বাবা, অবশ্যই যাব। আমার ছেলে পছন্দ করলে দরকার হয় স্বর্গ থেকে অপসরীও নিয়ে আসব। পারুল ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, মা ছেলে তোমরা আমে দুধে মিশে গেলে। আর এতদিন আমি বেচারা যে তোমাদের জন্য খেটে গেলাম আমার আদর কোথায় শুনি? আয় বুড়ি তোর আবার আদর লাগে নাকি? তোকে তো কুড়িয়ে পেয়েছিলাম বুঝিস না। ভাইয়া ভালো হবে না। পারুল এসে ওপর পাশ দিয়ে মাকে জড়িয়ে ধরল। তিনজনেই হেসে ফেলল। এই তো তাদের ভরা সংসার বাসন্তী এলেই পরিপূর্ণ হবে। সন্ধ্যার পূর্বেই গ্রাম থেকে পুনরায় সকলে ফিরে এলো ওসমান ভিলায়। আজও থাকার কথা ছিল কিন্তু ফুফু আসার খবর শোনার পর আর সেটা সম্ভব হলো না। সবার সঙ্গে ফুফুর আরেক জোট কথা কাটাকাটি হলো আরামছে। ফুফু সবার বিরুদ্ধে কথা বললেও অনিমা বেগম আর তাসফিকে কিছুই বললেন না। দুজনকেই তার খানিকটা পছন্দ হলো কিনা। ফুফুর কথার বিপরীতে বাপ ভাই আর ভাতিজা শুধু অসহায় মুখ করে চেয়ে থেকেছে। আর কিই বা করার। পরদিন নিস্তব্ধ নিজের চেম্বারে বসেছিল। সেখানে হঠাৎ আগমন ঘটল মাহিনের। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে তার পানে চাইল। কি ব্যাপার বলতো? হঠাৎ আমার দ্বারে তুই? মহিলাদের দাঁত ওঠানো বাদ দিয়ে আমার দ্বার গোড়ায় তোর কি কাজ শুনি? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু না ওই আরও কি। এই যে তোর জন্য একটা চিঠি এনেছিলাম বুঝলি। নিস্তব্ধ বিস্ময় নিয়ে শুধালো, আশ্চর্য আমি কি তোর প্রেমিকা লাগি যে তুই আমায় চিঠিপত্র দিচ্ছিস? মাথা ঠিক আছে তো? শোন না ভাই রাগ করছিস কেন? আমি চলে গেলে খুলে পড়িস কেমন? আমি যাই হ্যাঁ আমি যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়িস। উত্তর বা সিদ্ধান্ত যেটাই হোক সেটা আমার মতো চিঠি লিখেও জানাতে পারিস আবার মেসেজও করতে পারিস কেমন? আমি কিছু মনে করব না। আসছি। নিস্তব্ধ অবাক চোখে মাহিনের যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ ভ্রুকুচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রিয় নিস্তব্ধতা। প্রথম সম্বোধনটুকু পরেই নিস্তব্ধর মেজাজ বিগড়ে গেল। আশ্চর্য তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছে অসভ্য ছেলে। নামের সঙ্গে তা কেন যুক্ত করতে হবে? তাটুকু নিস্তব্ধ পাশে থাকা কলম দিয়ে কুটকুট করে কেটে দিল। হ্যাঁ এবারে ঠিক আছে। এরপর পড়তে শুরু করল, প্রিয় নিস্তব্ধতা, রাগ যা বলবো তাতেও রাগ করিস না। তোর রাগটা বাড়াতেই নামের বিকৃতিটা করেছি। প্রথমবার রাগ প্রকাশ্যের হয় ধ্বংসলীলা কিন্তু মানুষের রাগ একবার হলে পরমুহূর্তেই আবার হলে তা প্রকাশ্যের জন্য মনোযোগ ধরে রাখা দেয়। রাগের পরিমাণ ও কিছুটা কমে যায়। তাই তোকে প্রথমেই রাগান্বিত করলাম। সরি ভাই। শোন এই মুহূর্তে তো আমি তোর সামনে নেই তাই এবারে আসল কথাটা বলেই দেই। একজনকে ভীষণ ভালোবাসি। একটা সময় গিয়ে সেও আমায় ভালোবাসলো। কিন্তু যখন আমার মুখে প্রকাশ করার সময় এলো, মেয়েটা তখন পিছিয়ে গেল। সমাজ নিজের পরিবার আমার পরিবারের কথা ভেবে যে আমরা কি ভাববো কি বলবো। কিন্তু আমি চাই সব কিছু উপেক্ষা করে মেয়েটাকে আপন করে নিতে। ভালোবাসার মানুষটিকে হাজারো দুঃখের মাঝে এক টুকরো সুখ দিতে। মেয়েটির নাম বাসন্তী। আমার প্রিয় বন্ধু নিস্তব্ধ বংশে। আমি তোর উত্তর চাই নিস্তব্ধ। প্লিজ নেগেটিভ উত্তর দিস না। আমি তাহলে বাঁচতে পারবো না। পজিটিভ উত্তর লিখিস কেমন? ইতি। আমি হতভাগা মাহিন। চিঠিখানার দিকে নিস্তব্ধ হতবাক হয়ে চাইল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে মাহিনকে কল দিল। চেম্বারে আয়। চেম্বারে কেমন করে যাব আমি তো চলে এসেছি দোস্ত। পশ্চাৎ বরাবর এক লাত্তি মারব। সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। আমি জানি তুই হসপিটালেই আছিস দ্রুত আয়। এভাবে আমায় মিথ্যা ব্লেইম দিতে পারিস না তুই দোস্ত। দিস ইজ নট ফেয়ার। আসবি কি না তুই? আসছি তো এমন করছিস কেন? আশ্চর্য মনে হচ্ছে আমি চুরি করেছি। হ্যাঁ করেছিস। আয়। মাহিন আসলেই হসপিটালে ছিল। মনের মাঝে তার আকুপাকু করছিল। তাই তো রয়ে গিয়েছিল। মাহিন কাচুমাচু মুখ করে পুনরায় চেম্বারে এলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, কতদিন চলছে এসব? একদিনও না। তবে মানে ওই আর কি। এমনি কথা বার্তা বলতাম মাঝে মাঝে। কিন্তু এখন তো তেরো বোন ফোন বন্ধ করে রেখেছ। আমি তোকে সাফ বলে দিচ্ছি, তোর যা করার আমার বাড়িতে গিয়ে কর। বোন রাজি হলে বাবা মা রাজি হলে আমিও রাজি বুঝেছিস। সো আমার কাছে এত প্যাচাল পেরে লাভ নাই। জীবনটা সম্পূর্ণই আপার। কিন্তু তার ভালো খারাপ দেখারও আমার একটা দায়িত্ব আছে। আমি তাই করব।
তার মানে আমি তোদের বাড়িতে মাকে নিয়ে যেতে পারি তাই তো? নিস্তব্ধ নির্লিপ্ততা কণ্ঠে বলল। তুই যা ভাবিস। মাহিন নিস্তব্ধ জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। মাহিন নিস্তব্ধকে কিস করতে যেতে নিতেই নিস্তব্ধ ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। মেয়ে মানুষের মতো কথায় কথায় গায়ে পড়িস কেন? ইডিয়েট। মাহিন মুখে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল। মেয়ে মানুষের মতো না? বউ যখন জড়িয়ে ধরে তখন তো ঠিকই সুযোগের সৎ ব্যবহার করো। শালা। নিস্তব্ধ রাগী চোখে তাকাতেই মাহিন সুরসুর করে বেরিয়ে গেল। আশা আজ রান্না করেছে। নিজের হাতে সব কিছু সে রান্না করেছে। রান্না পদ সংখ্যা সর্বাধিক। সুজন খেতে খেতে আর চোখে আশার দিকে চেয়ে বলল। মা খাবার আজ তুমি রান্না করেছ? একটুও স্বাদ নেই খাবারে। না নুন না ঝাল। এর থেকে তো ভাতের মার খাওয়াই উত্তম ছিল। আশা সঙ্গে সঙ্গে কোথাও যেন গেল। সুজন আর চোখে চেয়ে সবই পরখ করছে। রাহেলা বেগম ছেলের কথা শুনে চোখ গরম করে বলল। মিথ্যা কথা বলিস না সুজন। এই খাবারই আমরা সবাই খেয়েছি বুঝেছিস। ভীষণ মজা হয়েছ। আর আমি রান্না করিনি, সব তোর বউ করেছে। মা তোমাদের হুট করে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়েছে বুঝলে। আর তোমার বৌমা রান্না করেছে দেখেই এত বিশ্রী হয়েছে। বিশ্রী হয়েছে তো গপাগপ গিলছিস কেন? রেখে দে। কি যে বলো না মা, খাবার নষ্ট করতে নেই জানো না। আশা একটা বাটিতে করে কি যেন নিয়ে এসে সুজনের সামনে রাখল। তার সামনে থেকে ভাতের প্লেটটা সরিয়ে রাখল। সুজন হতবাক হয়ে চাইল। এই নিন আপনার ভাতের মার। ভাতের বদলে বরং আপনি এগুলোই খান কেমন? সুজন কথা বলার ভাষা হারালো। আশাকে চেতাতে গিয়ে দেখছে সে এবারে বেদম ফাঁসা ফেসে গেল। এবার কি হবে? এমন সুস্বাদু খাবারগুলো কও তবে আর তার কপালে জুটবে না। রাহেলা বেগম মুচকি মুচকি হাসতে লাগল। যাক ছেলে তার জব্বর জব্দ হয়েছে। সুজন চুপি চুপি গভীর রাতে উঠে বসল। তার পাশেই আশা ঘুমিয়ে আছে। সে দেখেছে বউ তার সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুজন পা টিপে টিপে রান্নাঘরে এলো। ফ্রিজ থেকে যেই পায়েসটা বের করে এক চামচ মুখে নিল অমনি সামনে তাকিয়ে আশাকে রেখে চোখ বড় বড় করে ফেলল। গেলার আর শক্তি পেল না। আশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ তার উঠল কখন? দেখে তো এলো ঘুমিয়েছিল। খাবার নাকি ভালো হয়নি? তো আপনি ফ্রিজের কাছে কি করছিলেন শুনি? আশা সুজনের হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নিল। সুজন করুণ চোখে তাকিয়ে শুধালো। একটু খাই দাও না। আশা ভাব নিয়ে বলল। আগে সত্যিটা স্বীকার করুন দেখি। তারপর ভেবে দেখব। সত্যি 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 তিন সত্যি। খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়েছে। এবারে দাও। আশা মুচকি হেসে বাটিটা এগিয়ে দিল। বলল। ডাইনিংয়ে গিয়ে বসুন। আমি সবগুলো খাবার গরম করে আনছি। ভাতের মার যে আপনি খাননি তা আমি খুব দেখেছি। পেটে যে ইঁদুর দাঁড়াচ্ছে তা বোঝাই যাচ্ছে। যান বসুন। সুজন অদ্ভুত চোখে আশার পানে তাকিয়ে রইল। মেয়েটা খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা জিনিসের খেয়াল রাখে। সুজনের হৃদয় শীতল হয় মেয়েটাকে রাখতে দেখলেও তার ভালো লাগে, হাসতে দেখলেও তার ভালো লাগে। তবে এটাই কি ভালোবাসা? নিস্তব্ধ কথা মতন কালই ওদের বাড়িতে এলো মাহিন মা বোনের সাথে। বাসন্তী সবাইকে দেখে খানিকটা উত্তেজিত হলো। চিন্তায় ভার হলো মন। কি করতে এলো তারা হঠাৎ? রাহেলা বেগম বিয়ের কথা তুলতেই ওসমান ভিলার ড্রয়িং রুমে চলছে পিনপতন নীরবতা। সকলেই চেয়ে আছে বাসন্তীর পানে। বাসন্তী মাথা নিচু করে অসহায় মুখ করে বসে আছে। ফুফু মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো। এই যে ছেলে, তুমি কি বাসন্তীকে সত্যিই ভালোবাসো? মাহিন বুক ফুলিয়ে বলল। জি। ফুফু আবারও জিজ্ঞেস করল। বাসন্তী তোমায় ভালোবাসে? মাহিন এক পলক বাসন্তীর দিকে চাইল। প্রত্যুত্তর করল। জি। বাসন্তী চমকে উঠে মাথা তুলে চাইল মাহিনের পানে। কিন্তু বাসন্তী তো আমাদের একবারও বলেনি সে তোমাকে ভালোবাসে। কেন বলেনি সেটা বরং আপনারা ওর কাছেই জিজ্ঞেস করুন। ফুফু জহুরির চোখে মাহিনকে দেখে নিয়ে বলল। তোমার থেকে আমাদের মেয়ের বয়স বেশি। তার ওপর কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। এত কিছুর পরেও কি তুমি বাসন্তীকে ভালোবেসে সারা জীবন সুখী রাখতে পারবে? ইনশাআল্লাহ। মাহিনের ভালোবাসা আজও এক ফোঁটা কমেনি তার বাসন্তী সুন্দরীর জন্য। ভবিষ্যতেও কমবে না আশা করি। যদি তোমার পরিবারের সমস্যা হয়? রাহেলা বেগম বাদ সেধে বলল। এমনটা মোটেও ভাববেন না আপা। আমার মাহিনের পছন্দই আমার পছন্দ। তাছাড়া আপনাদের মেয়ে এমনিতেই লক্ষ্মী। শুধু বয়সের জন্য যে আমি আপত্তি করবে এটা ভাববেন না আপা। ওপরওয়ালা আমাদের জীবনকে কখন কোন দিকে মোড় নেয়। আমাদের সবকিছুই মানিয়ে গুছিয়ে সাজিয়ে নেওয়া উচিত। আমার পক্ষ থেকে কোনো আপত্তি পাবেন না আপনারা আপা। ছেলেটার বাপ তো গত হয়েছে আরো কয়েক বছর আগে। সে বেঁচে থাকলে আমার মনে হয় না সেও কোনো আপত্তি করত। রাহেলা বেগমের কথায় সবাই খুশি হল। রাহেলা বেগম বাসন্তীর পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে শুধালো। সেদিন তোমার কথাগুলোর মানে আমি বুঝেছিলাম মা।
তোমার মনে যে আর্দ্রতা কাজ করছে তার আমি বুঝেছি। শুনো মা, জীবনের পথে চলতে গেলে কখনো সমাজ কি বলবে ভাববে সেসব নিয়ে চিন্তা করবে না। নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। নিলয় সাহেব বলল, বাসন্তী তুই যা বলবি আমরা তাই করব। তোর মতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তাই যা বলবে ভেবে চিনতে বলবে। তোমার ওপর কোনো জোর নেই। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ আপা, জীবনে যাই করিস কখনো অন্যে কি ভাববে না ভাববে সেটা ভেবে জীবনের সুন্দর অনুভূতি মুহূর্তগুলো নষ্ট করিস না। মন যা চায় সেটাই কর। তবে মনকে অবশ্যই বেস্ট জিনিসটা চুজ করতে বলিস। একে একে সবাই বাসন্তীকে বোঝালো, একবারের ঝড়ে জীবন কখনো থেমে থাকবে না, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে বহুদূর থেকে বহুক্রোশ দূরে। বাসন্তীর চক্ষু পানিতে টইটম্বুর হলো। আজ আরও একবার তার পরিবার প্রমাণ করে দিল সে ফেলনা নয়। ডিভোর্সি মেয়েরা ফেলনা হয় না। তাদের স্বাধীনচেতা ভাবে বাঁচার অধিকার রয়েছে। ভালোবাসায় কোনো বয়সের বাছবিচার মানে না। নিজের জীবন নিজে সুন্দর করে সাজাতে গোছাতে পারলে সবই সুন্দর। সে আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি মাহিনকে ভালোবাসি বাবা। আমি ওকে বিয়ে করতে চাই। ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমি বিয়েতে রাজি ফুপি। আলহামদুলিল্লাহ। সকলে আনন্দে আলহামদুলিল্লাহ পড়ল। বাসন্তীর মুখশ্রী হতে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে মাহিনের হৃদয় পুলকিত হল। মুগ্ধ নয়নে সে তাকিয়ে রইল বাসন্তীর পানে। নিস্তব্ধ তার সে চাউনো লক্ষ্য করল। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা সবাই তবে বিয়ের ডেট ফিক্স করো। ওরা দুজন একটু আলাদা কথা বলুক। আপা, মাহিনকে তোর রুমে নিয়ে যা। বাসন্তীর রুমে আসতেই মাহিন এক সেকেন্ড ও দেরি করল না। শক্ত করে জড়িয়ে ধরল নিজের প্রিয়তমাকে। বাসন্তী লজ্জায় আড়ষ্টতায় বলে উঠল, কি করছো মাহিন, কেউ চলে আসবে। মাহিন তার কথাই পাত্তাই দিল না। উল্টো ঠাস করে বাসন্তীর গালে নিজের ওষ্ঠের সহিত ভালোবাসার পরশ এঁকে দিল। বাসন্তী হতভম্ব হয়ে চাইল, চোখ গরম করে চেয়ে শুধালো, কি করছো তুমি? ভুলে যেও না আমি তোমার বড়। একটু সম্মান তো করো। কোনো সম্মান করা করি নেই বাসন্তী সুন্দরী। এবারে শুধু ভালোবাসা বাসি হবে। এতদিন আমায় ইগনোর করেছেন, বিয়ের পর আমি তার প্রতিশোধ নেব বুঝেছেন। বাসন্তী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে এলো। কথাবার্তা বলবে না ছাই। ছেলেটার শুধু দুষ্টুমি। মাহিন ও নিচে নেমে এলো। ঠিক হলো পরবর্তী শুক্রবার এই কপতির ঘরা আয়োজনেই দুহাত একত্রিত করে দেবে। অপরূপ সকাল। মেঘে রৌদ্রের প্রেমসিক্ত খেলা চলছে আপন মনে। পূর্ব গগনে কখনো মেঘ কখনো রৌদ্র কখনো উভয় খেলছে কানানাসি। তাসফি রেডি হচ্ছে আজ প্রথম দিন নতুন কলেজে যাবার উদ্দেশ্যে। আরে বাবা, এখন কি তার একা একা কলেজে যেতে কি তার ভালো লাগবে? তার উপর দুদিন পর বাসন্তী আপার বিয়ে, এখন এই মুহূর্তে কলেজে গিয়ে কি মন টিকবে তার? আশ্চর্য। কিন্তু বেহা লোকটাকে বোঝাবে কে? তার ডাক্তার মহাশয় তাকে নতুন কলেজে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তাসফি যে শর্ত দিয়েছিল তার যেন সেখানে বোরিং না লাগে তার ব্যবস্থা করে দিতে। এখন দেখা যাক লোকটা কি ব্যবস্থা করেছে তার জন্য। তাকে কলেজে নামিয়ে দিয়ে নিস্তব্ধ গিয়ে নিজের চেম্বারে বসবে। হ্যাঁ, তার নিজের মহাশয় ঠিক করেছেন আর কোনো মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করাবেন না। আর কোনো মেয়ের তার দিকে চেয়ে থেকে নজর না লাগুক। আর তাদের জীবনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিজের রেস্টুরেন্টের ব্যবসাটাই বড় করবেন তিনি। সঙ্গে ডাক্তারি তো আছেই। নিজের চেম্বারে তিনি ইচ্ছে স্বাধীন মতো বসবেন। মাঝে মাঝে কোনো সরকারি হসপিটাল থেকে ডাক এলে সেখানে গিয়ে ঢু মেরে আসবেন। জীবনে এত টাকা পয়সার দরকার কি? তারা যা পাচ্ছে তাতেই তো কুলিয়ে রয়ে যাচ্ছে। তাসফি গাড়িতে বসে নিস্তব্ধকে এই নিয়ে বোধ হয় শতবার একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে। অথচ লোকটা কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো বলুন না, একটু কি ব্যবস্থা করেছেন সেখানে আমার জন্য? এবারেও উত্তর না দেওয়া এবারে তাসফির মেজাজ সত্যি সত্যিই খিচিয়ে গেল। আসলে এই লোকটা কোনোদিন শুধরাবার নয়। তাসফি চিৎকার করে দাঁতে দাঁত চেপে বলল, গাড়ি থামান নন, এক্ষুনি গাড়ি থামান। এই মুহূর্তে গাড়ি থামাবেন আপনি? অসহ্য বর্বর লোক। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, আশ্চর্য, চিৎকার কেন করছো? তো বসে বসে কি আঙুল চুষব? একটা কথা আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছি, একটা উত্তর দিচ্ছেন? আরে বাবা, কলেজে গেলেই তো দেখতে পাবে। এখন বলার কি কোনো প্রয়োজন আছে বলো তুমি? তাসফি মুখ ফুলিয়ে বাহিরের দিকে মুখ করে বসে রইল। আর একটা কথা বলতে চায় না সে এই লোকটার সঙ্গে। প্রেয়সীর নীরব অভিমানে নিস্তব্ধ মুচকি হাসে। এখন অভিমান করে আছে ঠিকই, কিন্তু কলেজে পৌঁছানোর পর এই অভিমান কতক্ষণ টিকে থাকে সেও দেখবে। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সামনে গাড়ি এসে থামালো নিস্তব্ধ। অর্ধাঙ্গিনীর ফুলিয়ে রাখা মুখশ্রীখানা হাতের আঙুলের সাহায্যে উঁচু করে ধরল। তাসফির ললাটে চুম্বন একে দিল। ফিসফিস করে বলল, সব কিছুতে এভাবে অভিমান করলে হয় বউ? একটু ধৈর্য ধরতে শিখো। জেনে রেখ, ধৈর্যের ফল সময় মিষ্টি হয়। রাখুন তো আপনার লেকচার।
ওকে তাই সই। সাবধানে থাকবেন। সাবধানে বাসায় ফিরবেন। আমি আসছি তবে। তাসফি বেরিয়ে এলো গাড়ি থেকে। নিস্তব্ধ সাই করে গাড়ি ছুটিয়ে দৃষ্টিসীমানার বাহিরে বেরিয়ে গেল। তাসফি কলেজের ভেতর প্রবেশ করতেই কেউ তাকে পেছনে থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি চমকে উঠল। এই অচেনা কলেজে কে তাকে চিনবে? সারপ্রাইজ! প্রিয় বান্ধবীর পরিচিত কণ্ঠস্বর পেতেই সে চট করে পেছনে ফিরল। আশার মুখশ্রীখানা অবলোকন করতেই খুশিতে আত্মহারা হলো তার চিত্ত। এই তো সপ্তাহ খানেক আগেই আশা সুজনকে বলেছিল, আপনি আমার জন্য আর কিছু না করুন, একটা উপকার করুন প্লিজ। সুজন ভ্রু কুঁচকে চেয়ে বলল, হোয়াট? তাসফি যেই কলেজে ভর্তি হবে আমায়ও প্লিজ সেই কলেজে মাইগ্রেশন করান। প্লিজ। সুজন খানিকক্ষণ ভাবার ভঙ্গিমা করে বলল, সম্ভব নয়। তোমায় ওই কলেজেই পড়তে হবে। তাসফি নেই তাতে কি সমস্যা? বাকি দুই বন্ধু তো রয়েছেই। লাগলে আরও বন্ধু বান্ধব পাতিয়ে নেবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না করা খাবার চুরি করে খেতে পারেন অথচ একটা সাহায্য করতে পারবেন না। আশ্চর্য লোক। সুজন আশার রুম ছেড়ে যাওয়ার পানে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। বাহ, মেয়েটার বিয়ের পর দেমাগ দেখা যাচ্ছে আরো খানিকটা বেড়েছ। এর কারণ কি? বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, বিয়ের আগে ছিল বউ না থাকার প্যারা, এখন এক্সট্রা যুক্ত হলো বউ থাকার প্যারা। জীবনটাই শুধু প্যারামো তোর সুজন। লোকটা এই কথা বললেও কয়েকদিন পর দেখা গেল সে একদিন বেকনিতে বসে বসে আচার খাচ্ছিল। রাহেলা বেগম তার জন্য বয়ম ভরে আচার বানিয়ে রেখেছে, জানে মেয়েটা খায় ভালো। হঠাৎ এসে সেখানে আগমন ঘটল তার বর মহাশয়ের। সে এসেই আশার হাতে একটা আইডি কার্ড ধরিয়ে দিল। আইডি কার্ডে তাসফির বর্তমান কলেজের নাম দেখে খুশিতে তার মন আত্মহারা হলো। কিছু বলতে নেবে হঠাৎ নিজ গালে ঠোঁটের স্পর্শ পেল। পরপর তার গালে অর্ধেক বেরিয়ে থাকা আমের আঠিখানা নাই হয়ে গেল। লোকটা তার ঠোঁটের সাহায্যে চট করে তার মুখে পুরে নিয়েছে। আশার কানে কানে ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করেছে। ঘটনার আকস্মিকতায় সে রিকশন দিতেই ভুলে গেছে। কি থেকে কি হলো তার বোধগম্য হতেই খানিকটা সময় লেগে গেল। আশা চোখ পিটপিট করে চেয়ে মাথা ঝাড়া দিল। কি আজব আশ্চর্য, তার হ্যালুসিলেশন হচ্ছে না তো? আশার থেকে এই কাহিনী শুনে তাসফি খিলখিল করে হাসতে লাগল। আশা রাগী চোখে তাকিয়ে শুধালো, কি ভাই তুই আমার দুঃখে হাসিস? তাসফি হাসি থামিয়ে ফিসফিস করে বলল, তো তোর কথা শুনে আর কিছু করার আছে বুঝি? তোর বর মহাশয় তোকে চুমু খেল আর তুই দুঃখ পাচ্ছিস। দূর, চুমু খেয়েছে তাতে কেন দুঃখ পাব? অসভ্য লোকটা তো বাসর রাতেই লুকিয়ে লুকিয়ে চুমু খেয়েছিল। কিন্তু সে তো সেদিন আমার প্রিয় আমের আঠিখানা নিয়ে গেল। তাই তো দুঃখ পাচ্ছি। ঈষৎ কত্ত শখ করে গালে নিয়েছিলাম। আশার কথা শুনে তাসফি হতভম্ব হয়ে চেয়ে রইল। সিরিয়াসলি ভাই, তোর মাথা তাঠা ঠিক আছে তো? আশা দাঁত কেলিয়ে হেসে বলল, তা একটু নষ্ট হয়েছেই বটে। ঘরে থাকা অসভ্য সুদর্শন লোকটার প্রেমে পড়ে এই আশার হৃদয়টা দুঃখে মরিয়া হয়ে আছে। তাসফি এবারে সিরিয়াস হয়ে বলল, আমার মনে হয় কি জানিস, সুজন ভাইয়া তোকে পছন্দ করে। হয়তো ভালোও বাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কি করে বলবে? পেস্টিস থাকবে না তো? তাসফি দুষ্টু হেসে বলল, এরা দুই বন্ধু একই কোয়ালিটির। তুই চাইলে আমার টেকনিক ফলো করতে পারিস। কোনো দরকার নেই বাপ আমার। তারপর আমার আমও যাবে, ছালাও যাবে। দেখা গেল লোকটা আমায় সত্যি সত্যি ডিভোর্সি দিয়ে দিল। তারপর আমায় কি উপায় হবে? লোকটার উপর আমার একদম বিশ্বাস নেই। কথাখানা বলে দুজনেই হাসল। আজ বাসন্তী আর মাহিনের বিয়ে সম্পূর্ণ হবে ঘরোয়া ভাবে। সকাল থেকে ওসমান ভিলার ব্যস্ত সকলে। যেহেতু ঘরোয়া ভাবে সব হবে তাই আয়োজন তেমন বড় নয়। নিস্তব্ধ বন্ধুরা এসেছে সকলে। বাসন্তী মাহিনকে বিদায় দিয়ে তারাও পাড়ি জমাবে যার যার আস্তানায়। সকাল থেকে সবাই কাজে ধুম ব্যস্ত। এরই মাঝে দুটো কুরিয়ার এলো। একটা তাসফির নামে, অপরটা নিস্তব্ধ নামে। তাসফিও তা কোনো রকমে রিসিভ করে রেখে এলো রুমে। এত ঝুট ঝামেলার আবার কুরিয়ারের জিনিস খুলে দেখার সময় কোথায়? অদ্ভুতভাবে কে পাঠিয়েছে তার নাম ঠিকানাও কিচ্ছু লিখা নেই। সারাদিন পেরুলো, বক্স দুটো পরে রইল নিস্তব্ধ রুমের এক কোনায়। অপরদিকে একই বাক্সগুলো রাহেলা বেগমও রিসিভ করলেন। একটার ওপরে সুজনের নাম লেখা, অপরটি আশার। ফোন করে সুজনকে বলতেই সে বলল, রুমে রেখে এসো মা, রাতে ফিরে দেখব। কে পাঠালো নামধাম কিছু লেখা নেই মা? রাহেলা বেগম চিন্তিত কণ্ঠে বলল, না তো। আচ্ছা রেখে দাও, এসে দেখব মা। একই বক্সগুলো সৃজন, মাহিন আর আয়ানার কাছেও পৌঁছে গেল। কি আশ্চর্য ব্যাপার স্যাপার! এই নামবিহীন বক্সগুলো হঠাৎ করে পাঠাচ্ছে কে? বাসন্তীকে সাজানোর সময় তাসফি ফিসফিস করে বলল, আপা তোমায় না ভীষণ সুন্দর লাগছে। মাহিন ভাইয়া তোমায় বাসর ঘরে দেখে না আবার পাগল টাগল হয়ে যায়। পরে আবার আমাদের পাগলা গারদে ভর্তি না করতে হয়। উফস,
বাসন্তী লজ্জা পেল। ধাত কি যে বলিস না তুই। একটা মাইর দিব। সে তুমি আমায় মাইর দিতেই পারো। অবশ্য সত্যি বললে সবাই লজ্জা পায়। আপা কিছু ট্রিপস নিবে নাকি শিখিয়ে দেব হুমহুম? বাসন্তী বিস্মিত চোখে চাইল। তাসফির মাথায় চাটি মেরে বলল, ভীষণ দুষ্টু হয়েছ তাই না? বলবো আমার ভাইকে। তাসফি ভাব নিয়ে বলল, বলো কে নিষেধ করেছে? তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? নিস্তব্ধ তাসফির পেছনে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাসন্তী ফিসফিস করে বলল, ও আচ্ছা তাই নাকি? তবে পেছনে একটু তাকা। তাসফি ভাব নিয়ে পেছনে তাকাতেই নিস্তব্ধকে দেখে আঁতকে উঠল। আমতা আমতা করে বলল, কখন এলেন আপনি? নিস্তব্ধ রচাউনি বুঝিয়ে দিচ্ছে একবার তোমায় হাতে পাই। মজা বুঝাবো। রুমের সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটি হচ্ছে। আয়ানা আর আরশি এগিয়ে এসে বাসন্তীর কাঁধে হাত রেখে বলল, আমাদের মাহিন ভীষণ ভাগ্যবান জানো তো যে সে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাচ্ছে। বাসন্তী লজ্জা পাচ্ছে ক্ষণে ক্ষণে। ঈষস। এত লজ্জা মাহিন তার জন্য হাজির করিয়ে রেখেছিল। খুব কি দরকার ছিল তার? মন বলে দরকার ছিল তো। তাই জন্যই তো মানুষটাকে তুই পাচ্ছিস নিজের করে। অবশেষে কাবিন নামায় সাইন করে 3 কবুলের মাধ্যমে কপতির বিবাহ সম্পূর্ণ হল। সঙ্গে মাহিনের এত বছরের ভালোবাসার পূর্ণতা পেল। বাসন্তী পেল নতুন জীবন। নতুন করে বেঁচে থাকার উদ্যম। শেষ ভালো যার সব ভালো তার। বিয়ের পর্ব শেষ হতেই সকলে মেতে উঠল মিষ্টি মুখের তাড়নায়। কোথায়ও কেউ আনন্দে মেতে উঠে, তো কোথায়ও কেউ ঘরে বসে চুপটি করে নিজের বিষাদগুলো ছেড়ে দেয় মুক্ত বাতাসে। এই তো মানবজীবনে নিয়ম। চলবে।